আসসালামু আলাইকুম। 2024-এর 8ই আগস্ট থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার্সে মাঠে রয়েছে। তারা মাঠে থাকা অবস্থায়ও তাদের সামনে অনেক মব হয়েছে, অনেক আহত হয়েছে, এমনকি মব করে মেরে ফেলাও হয়েছে। তারপরও সেনাবাহিনী নিশ্চুপ ছিলেন, সেনাবাহিনী একটি নীরব ভূমিকায় অবতীর্ণ হবে। হঠাৎ করে কি এমন হলো যে সেনাবাহিনীকে তাদের অ্যাকশনে যেতে হলো? গতকাল আমরা যেটা দেখলাম যে সাবেক বিপি নূর তার যেই দল রয়েছে গণ অধিকার পরিষদ, তাদের নেতাকর্মীদের উপর চড়াও হলেন এবং বিপি নূরের উপর চড়াও হয়ে তাকে যে মারধর করলেন, তার নাকের যেই মাঝখানে হাড় রয়েছে সেটি ভেঙে ফেললেন এবং মাথায় আঘাত পেয়ে তার মস্তিষ্কে নাকি রক্তক্ষরণ হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় এখনও আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে রয়েছেন বলে জানা যায়। হঠাৎ করে এই বিপিনুরই কেন টার্গেট হলেন, আর হঠাৎ করে সেনাবাহিনী কেন এই মবের বিরুদ্ধে অ্যাকশনে গেলেন? আমরা দেখেছি যে আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে, সেখানে যে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স বলে একটি বিবৃতিতে উল্লেখ করেছেন। কিন্তু এই যে দুটি বিষয়, হঠাৎ কেন বিপি নুরি টার্গেট হলেন এবং সরকার কি আসলেই মবের বিপক্ষে জিরো টলারেন্স চাচ্ছে নাকি চাচ্ছে না? যদি সরকার না চায়, সেটি সেনাবাহিনী চায়, তাহলে সরকার বনাম সেনাবাহিনী কি খেলাটা শুরু হয়ে গেছে? এই দুটি বিষয় নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা সবাই জানি যে 5ই আগস্টের পর 3 দিনের জন্য 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের সকল দায়িত্ব নিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারপর 8ই আগস্ট যখন ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করে, তখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সারা বাংলাদেশে মোতায়েন রাখা হয়। তারা ফিল্ডে থাকা অবস্থায়ও যেই ধরনের মব চলে, সেই ধরনের মবগুলো সরকার কোনো নির্দেশনাই দেয়নি যে যাতে সেনাবাহিনী কঠোর হস্তে এই মবগুলো দমন করেন। সবগুলো মবের পিছনেই সরকারের মদদ রয়েছে বলে জানা যায়। কেননা সরকার যদি সেগুলোতে মদদ না দিত, সরকার যদি সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দিত যে কোনো মব চলবে না, কঠোর হস্তে দমন করবেন, তাহলে কোনো প্রকার মব চলতে পারতো না, এটা একেবারে সুনিশ্চিত। কিন্তু এতদিন পরে হঠাৎ করে এই বিপিনুরকেই কেন টার্গেট করা হলো, এই বিপিনুরের উপরেই কেন হামলা করা হলো মব ঠেকানোর জন্য? আমরা সবাই জানি যে আন্দোলন করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, তারপর একেবারে যমুনার সামনে আন্দোলন করে যে সিটি কর্পোরেশনের ঠান্ডা পানি ছিটানো খেয়ে তারা যে আন্দোলন করলো, সেই আন্দোলনে একেবারে আনন্দিত হয়ে পুলকিত হয়ে সরকার যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার কাজ শেষ হবে অতদিন পর্যন্ত একেবারে নিষিদ্ধ ঘোষণা করলো সকল ধরনের কার্য। কিন্তু সেই তখন থেকেই শুরু থেকেই আওয়ামী লীগের সাথে সাথে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছিলেন গণ অধিকার পরিষদ সহ সকল জুলাই আন্দোলনকারীরা। বিপিনুর বারবার এবং রাশেদ খান বারবারই বলে আসছিলেন যাতে এই জাতীয় পার্টি তারা আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারের দোসর, জুলাই আন্দোলনে নাকি তারা আওয়ামী লীগকে সহায়তা করেছে, তাদের যাতে নিষিদ্ধ করা হয়, এই রকম একটা ইচ্ছা তারা পোষণ করেছিলেন। সেই জন্য তারা কিন্তু আপনারা দেখেছেন যে এনসিপির নেতাকর্মীরা কিন্তু রংপুরে জিএম কাদেরের যে চেয়ারম্যানের বাড়িতেও হামলা করেছিল, ভাঙচুর করেছিল। সেই নিয়েও এক বিশাল হাঙ্গামা গেছে। যাই হোক, তারপরও কিন্তু সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি। কিন্তু গতকাল আবার হঠাৎ করে এই বিপিনুরের কি এমন হলো যে জাতীয় পার্টি নিষিদ্ধর দাবিতে তার পার্টি অফিসের সামনে দিয়ে আন্দোলন করলো। সেখানে দুই গ্রুপের মধ্যে একটি ইট পাটকেল নিক্ষেপ, দাওয়া পাল্টা দেওয়া হলো। তারপর আবার রাতে 9টার পরে মশাল মিছিল করলো। আমরা যেটা দেখলাম যে সেনাবাহিনীর পুলিশ যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, পুলিশকে কোনো মূল্যই দিচ্ছিল না, সেনাবাহিনী আসে, সেনাবাহিনীকেও দাওয়া পাল্টা দেওয়া দিল, তারপর গিয়ে অ্যাকশনে গেল। কিন্তু এই অ্যাকশনটা এতদিন কেন না হয়ে, অন্য দলের বিপক্ষে না হয়ে নুরুর উপরই কেন? এইটা বোঝাই যাচ্ছে যে কোনো উপায়ে একটা দল চাচ্ছে যাতে অন্তত পক্ষে বাংলাদেশে আওয়ামী লীগ তো এমনিতেই নিষিদ্ধ, তারপর যদি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করে দেওয়া যায়, তাহলে এই দেশে তাদের ক্ষমতায় যাওয়ার রাস্তা অথবা তাদের প্রধান বিরোধী দল হওয়ার রাস্তা একেবারে সহজ হয়ে যায়। এখন কাদের প্রধান বিরোধী দল হওয়ার রাস্তা সহজ হয়ে যায় এবং কি কারাই ক্ষমতায় যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়, সেই বিষয়টি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।
সেই নামগুলো আর বলার প্রয়োজন নাই। সেই জন্যই যেই কোনোভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আর যে একটি প্রক্রিয়া, সেটি যেহেতু সহজভাবে হচ্ছিল না, তাহলে একটা অকারেন্স ঘটাতে হবে, যে অকারেন্সের উপর ভিত্তি করে আন্দোলন করে জাতীয় পার্টিকে সরকারকে প্রেসার দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়। সেজন্যই এই বিপি নূরের উপর আক্রমণ, এই ঘটনাটা গতকাল ঘটেছে। আর যদি সেটা না হয়ে থাকে, যদি সেনাবাহিনী নিজ উদ্যোগ নিয়ে তারা মনে করে যে আমরা আর মব চলতে দিব না, মব আর বাংলাদেশে হবে না, কিন্তু তাহলে সরকারের তো মবের বিপক্ষে কোনো রায় নাই। গত পরশু দিনেই ডিআরইউতে যেই ঘটনা ঘটলো, সেইখানেও তো সরকারের কোনো পদক্ষেপ ছিল না। মব যারা করেছেন তাদের বিপক্ষে কোনো অ্যাকশন যায়নি, তারা কেউই ধরা পড়েনি। ধরা পড়লো সেই নিরীহ মানুষগুলো, মুক্তিযোদ্ধারা। সেই যে কোনো সরকারের ভুলগুলো নিয়ে কঠোর সমালোচনাকারী মঞ্জুরুল আলম পান্না ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর কার্জন স্যার, লতিফ সিদ্দিকী সহ আরও অনেক মুক্তিযোদ্ধা, তাদের আবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতেও প্রেরণ করা হয়েছে। তাহলে সরকার যে মবের বিপক্ষে হঠাৎ করে 1-2 দিনের মধ্যেই রাতারাতি ডিসিশন চেঞ্জ করে ফেলেছে, সেটিও বিশ্বাস করা যায় না। তবে সেনাবাহিনী হয়তো নিজ উদ্যোগে যখন দেখছে যে দেশের এই অবস্থা, 71 হুমকির মুখে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, সেই কথা বিবেচনা করে সেনাবাহিনী যদি নিজেরা চিন্তা করে আর মব চলতে দেওয়া যাবে না, সেই অনুযায়ী যদি কাজ করে থাকে, তাহলে সেনাবাহিনী বনাম সরকারের খেলাটা শুরু হয়ে গেছে বলে মনে হয় গতকাল রাত থেকে। আর যদি সেটাও না হয়, সরকার নিজেই যদি অর্ডার করে থাকে যে আর মব চলতে দেওয়া যাবে না, তাহলে এই এনসিপি আরও যেই দলগুলো রয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা অবশ্যই অনুমান করা যায়। সেনাবাহিনী যদি কোনো ধরনের মব চলতে না দেয় সরকারের অর্ডারের মাধ্যমে, তাহলে তারা তো কাউকে আর মব করে স্বৈরাচারের দোসর বলে অত্যাচার করতে পারবে না, মারধর করতে পারবে না, পুলিশে সোপর্দও করতে পারবে না। তাহলে মাঠের মধ্যে তারাই উল্টো বিপদে পড়তে পারে। সেই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে তারা বলছে যাতে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়। এখন সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত, কেননা সেনাবাহিনী মাঠে থেকেই বা কাজ কি? তারা যদি কাজই না করতে পারে, তাহলে তাদের ব্যারাকে ফিরে যাওয়া উচিত। সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে তাদের অবস্থা কি হবে সেটা আপনারাই বিবেচনা করবেন, জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।